হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব অ্যাটর্নি জেনারেল, এই গুরুত্বপূর্ণ একটি পদ নিয়ে আজকে আলোচনার বিষয়। ঠিক আছে, তাহলে দেখো, অ্যাটর্নি জেনারেল। তাহলে এই যে অ্যাটর্নি জেনারেল, এটি একটি কি, এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ আইনি পদ। ঠিক আছে, তাহলে ভারতের সর্বোচ্চ আইনি পদ হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল। এই যে অ্যাটর্নি জেনারেল, এর সম্পর্কে কিন্তু ভারতের সংবিধানের আর্টিকেল নম্বর 76-এ, ঠিক আছে, অর্থাৎ 76 নং যে ধারা, সেই 76 নং ধারায় কিন্তু এই যে অ্যাটর্নি জেনারেল, তার সম্পর্কে কিন্তু দেওয়া আছে। শুধু এই একটি ধারাতেই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন আসে পরীক্ষায় যে কত নম্বর ধারাতে, সংবিধানের কত নম্বর ধারায় ভারতের অ্যাটর্নি জেনারেল কথা, ভারতের যে অ্যাটর্নি জেনারেল তার কথা উল্লেখ আছে, তাহলে উত্তর হবে 76 নম্বর ধারায়। বোঝা গেল? তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই অ্যাটর্নি জেনারেলের কাজ কি, অ্যাটর্নি জেনারেল কি করে থাকেন? তাহলে আমি একটুকেই বললাম যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের সর্বোচ্চ আইনি পদ। তাহলে তার কাজ হচ্ছে যে ভারত যে সরকার আছে, ভারত সরকারের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করা। ভারত সরকারের উপরে যদি কেউ কোনো কেস করে, ধরো তোমার বিরুদ্ধে কেউ কেস করলো, তারপরে তুমি কি করলে, যে আদালতে গেলে তোমার উকিল নিয়ে, ঠিক তেমনই ভারত সরকারের, আমাদের যে ভারত আছে সেই ভারত সরকারের পক্ষে আর কি উপরে যদি কোনো কোম্পানি, কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান যদি কেস করে, ঠিক আছে, আদালতে, তখন কিন্তু ভারতের হয়ে ভারতের অ্যাটর্নি জেনারেল কিন্তু সেই কেস লড়তে যায়। ঠিক আছে, তাহলে ভারত সরকারের প্রতিনিধিত্ব হিসাবে আর কি তিনি থাকেন। তাহলে এখন দেখো যে এই অ্যাটর্নি জেনারেল তাকে কে নিয়োগ করেন। তাহলে এই নিয়োগটা মনে রাখবে যে এই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে থাকেন কে, মনে রাখবে যে রাষ্ট্রপতি। ভারতের যে রাষ্ট্রপতি আছেন কিন্তু তিনি কিন্তু এই অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে থাকেন কার দ্বারা, কার নির্দেশে, আর কি কাউন্সিল অফ মিনিস্টার্স, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে নির্দেশ তা অনুযায়ী। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকে, অর্থাৎ নিয়োগ হয়ে থাকে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এবার দেখো কার্যকাল। তাহলে এই যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তার কার্যকাল কত? তাহলে মনে রাখবে যে সংবিধানে কিন্তু কার্যকাল, টার্ম কত বছর, তার সম্পর্কে কিচ্ছু বলা নেই, রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত। ঠিক আছে, রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত, অর্থাৎ রাষ্ট্রপতির ইচ্ছা হলে তাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারে। ঠিক আছে, আর রাষ্ট্রপতি যতদিন চায় ততদিন থাকতে পারে। 5 বছর টার্ম, এটা কোনো কথা না যে 5 বছরই এই অ্যাটর্নি জেনারেল থাকবেন, এটা কোনো মানে নেই। ঠিক আছে, রাষ্ট্রপতি যতদিন খুশি, 5 বছরের বেশি, 6 বছর, 7 বছর রাখতে পারেন একজন অ্যাটর্নি জেনারেলকে, যদি ঠিকঠাকভাবে কাজ করে সরকারের পক্ষে। ধরে এমন কোনো অ্যাটর্নি জেনারেল যে সরকারের বিরুদ্ধেই কোনো আর কি কাজ করছে, তাহলে তাকে তো আর সরকার রাখবে না। তার জন্য রাষ্ট্রপতি যতদিন ইচ্ছে অ্যাটর্নি জেনারেলকে রাখতে পারেন, অর্থাৎ কার্যকাল হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত হয়। বোঝা গেল? তাহলে নিয়োগ হয়ে গেল, কার্যকাল হয়ে গেল। এবার দেখো যোগ্যতা। দেখো একজন অ্যাটর্নি জেনারেল যদি কেউ হতে চায়, তাহলে তার কি কি যোগ্যতা থাকা উচিত? মনে রাখবে যে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে যেই সব যোগ্যতা প্রয়োজন, সেই একই যোগ্যতা এই অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য কিন্তু দরকার হয়। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এখন সুপ্রিম কোর্টের যোগ্যতা কিরকম, সুপ্রিম কোর্টের বিচারপতির যোগ্যতা কতটুকু? যে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তোমাদের জানতে হবে যে তাকে, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তার যোগ্যতা হলো যে হাইকোর্টে 5 বছর বিচারপতি থাকবেন, অথবা হাইকোর্টে 10 বছরের অ্যাডভোকেট থাকবেন। ঠিক আছে, তাহলে হাইকোর্টে হয় 5 বছর বিচারপতি হিসেবে কাজ করছেন তিনি, বা অথবা হাইকোর্টে 10 বছরের তার অ্যাডভোকেট হিসেবে, অর্থাৎ ওকালতি করার একটা অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা। আর সেম যোগ্যতা এই অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ 5 বছর হাইকোর্টের
বিচারপতি হতে হবে বা 10 বছর হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের আর কি যোগ্যতার সমান। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতির সমান যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতির সমান যোগ্যতা সম্পন্ন ব্যক্তি একজন, তিনি করতে কি হতে পারেন, যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হতে পারেন। আর তার যোগ্যতা হচ্ছে 5 বছর হাইকোর্টের বিচারপতি তিনি ছিলেন, অথবা শুধু হাইকোর্টে 10 বছরের ওকালতি অর্থাৎ অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে তাকে, তাহলে তিনি এই অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য যোগ্য। এবার দেখে নিই যে অ্যাটর্নি জেনারেল কী কী কাজ করে থাকে। ঠিক আছে, এখানে ক্ষমতা ও কার্যাবলী এক এক করে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। এখন দেখো কি কি ক্ষমতা ও কার্যাবলী আছে অ্যাটর্নি জেনারেলের। ঠিক আছে, ফার্স্ট যে ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে পড়ে সেটা হচ্ছে ভারত সরকারকে আইনি পরামর্শ প্রদান। ঠিক আছে, তাহলে ভারত সরকার যে আছে তাকে আইনের ক্ষেত্রে পরামর্শ প্রদান হচ্ছে এর মূল কাজ। তারপরে হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আইনি দায়িত্ব। তাহলে রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত, রাষ্ট্রপতির দ্বারা অর্পিত কিছু দায়িত্ব, আইনি দায়িত্ব, সেটা পালন করে থাকেন। সেটা রাষ্ট্রপতি কর্তৃক কী কী দায়িত্ব? এই 3টি দায়িত্ব। সুপ্রিম কোর্টে ভারত সরকারের হয়ে প্রতিনিধিত্ব করা। সুপ্রিম কোর্টে কোনো কেস চলছে যেটা ভারত সরকারকে নিয়ে, তাহলে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবে হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে 143 নং ধারা অনুযায়ী বিভিন্ন মামলায় ভারত সরকারের প্রতিনিধিত্ব করা। তাহলে বিভিন্ন মামলায় ভারত সরকারের হয়ে আর কি মামলা লড়ার কাজ করবে হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল, কারণ তিনি হচ্ছেন কি একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। তাহলে কতটা আইন সম্পর্কে তার জ্ঞান আছে, একটা অভিজ্ঞ ব্যক্তি আইনি সম্পর্কে, তাহলে ভারত সরকারের হয়ে বিভিন্ন মামলায় আর কি প্রতিনিধিত্ব করেন ভারত সরকারের হয়ে। তারপরে 3 নম্বর হচ্ছে হাইকোর্টে প্রয়োজন অনুযায়ী ভারত সরকারের হয়ে কথা বলা। তাহলে ভারত সরকারের হয়ে হাইকোর্টেও যদি কোনো আর কি কেস চলছে এমন কোনো ভারত সরকারের বিরুদ্ধে, তাহলে ভারত সরকারের হয়ে কেস লড়তে পারেন। তারপরে হচ্ছে রাষ্ট্রপতি ও সংবিধান কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন। তাহলে রাষ্ট্রপতি এবং সংবিধানে যা যা দায়িত্ব পালনের কথা বলা হয়েছে সেটাও কিন্তু পালন করবে এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এই অ্যাটর্নি জেনারেলের এই সব ক্ষমতা ও কার্যাবলী তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, এখন দেখো যে এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কি কি অধিকার আছে এবং কি কি সীমাবদ্ধতা আছে, অর্থাৎ কি কি রাইটস আছে তার এবং কি কি লিমিটেশন আছে। দেখো বলছে ভারতের যে কোনো আদালতে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করা, অর্থাৎ ভারতের যে কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারে আমাদের অ্যাটর্নি জেনারেল। তারপরে হচ্ছে সদস্য না হয়েও সংসদের যে কোনো কার্যাবলীতে অংশগ্রহণ। তাহলে আমাদের যে পার্লামেন্টের 2টি কক্ষ আছে, একটা রাজ্যসভা একটা লোকসভা, আমাদের যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আছেন তিনি কিন্তু সংসদের সদস্য না। তিনি কি সংসদের সদস্য? তিনি না, কিন্তু তাছাড়াও তিনি কিন্তু সংসদের যে কার্যাবলী সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারেন। তাহলে পরীক্ষায় এসে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে সদস্য না হয়েও সংসদের যে কোনো কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারে কে? তাহলে উত্তর হচ্ছে অপশনে দেওয়া থাকবে অ্যাটর্নি জেনারেল, সেটাতে টিক করবে তোমরা। ঠিক আছে, তাহলে কোশ্চেন এসে যায় যে সদস্য না হয়েও, সংসদের সদস্য না হয়েও কে সংসদের আর কি কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারে? তাহলে উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তারপরে দেখো যে সংসদে তার ভোট দেওয়ার অধিকার নেই। তাহলে যেহেতু তিনি এখানের মধ্যে অংশগ্রহণ করতে পারে সংসদের কাজে, কিন্তু সংসদের কোনো কাজে আর কি ভোট দেওয়ার তার অধিকার নেই, ভোট দিতে তিনি পারবেন না। ঠিক আছে, তারপরে হচ্ছে ভারত সরকারের বিরুদ্ধে সওয়াল করা যাবে না, অর্থাৎ ভারত সরকারের বিরুদ্ধে কিন্তু কোনো আর কি পদক্ষেপ নিতে তিনি পারবেন না। ভারত সরকারের হয়েই তিনি আর কি কেস লড়বে ভারত সরকারের হয়ে, কিন্তু ভারত সরকারেরই বিরুদ্ধে কোনো সওয়াল করছে, কথা বলছে, তাহলে সেটা কিন্তু করা যাবে না। এটা
এই অ্যাটর্নি জেনারেল পদের সীমাবদ্ধতা অর্থাৎ লিমিটেশন। আর দেখো এর মধ্যে ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন কে, যে MC শীতালভাদ। তার বর্তমানে কে আছেন, বর্তমানে আছেন আর ভেঙ্কটারমণি। তাহলে এই নাম দুটি মনে রাখবে যে ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন হচ্ছে MC শীতালভাদ আর বর্তমানে আছেন হচ্ছে আর ভেঙ্কটারমণি। এতটুকু মনে রাখবে, ঠিক আছে। তাহলে যদি ভারত সরকারের হয়ে কোনো কেস লড়তে যাবেন কে, বর্তমানে এই আর ভেঙ্কটারমণি যাবেন। ধরো সুপ্রিম কোর্টে কোনো কেস চলছে ভারত সরকারের বিরুদ্ধে, তাহলে ভারত সরকারের হয়ে এই আর ভেঙ্কটারমণি কিন্তু কেস লড়তে যাবেন। বোঝা গেল। আর এই যে অ্যাটর্নি জেনারেল একে বলা হয় ভারতের আইনের সর্বোচ্চ পদ অর্থাৎ হাইয়েস্ট অফিস অফ ল, ঠিক আছে, হাইয়েস্ট অফিস অফ ল, অফিস অফ ল অর্থাৎ আইনের সর্বোচ্চ পদ এটা, ঠিক আছে। আর আর্টিকেলটা মনে রাখবে। তাহলে আশা করি তোমরা এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কে যে কোনো কোশ্চেন যে কোনো পরীক্ষায় করতে পারবে। আর তোমরা যদি ভারতের সংবিধানের প্রত্যেকটি ক্লাস করতে চাও, এই চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে ভারতের সংবিধান নামে একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টে কিন্তু আমি সবগুলি ক্লাস করাচ্ছি, অর্থাৎ ইন্ডিয়ান পলিটি বলো বা ভারতের সংবিধান বলো, সেই যে প্রত্যেকটি ক্লাস তোমরা সেই প্লেলিস্টে পেয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে ভারতের সংবিধানের একটা MCQ বলে আরেকটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টে এই ক্লাসগুলি করানোর পরে এর থেকে কি MCQ আসতে পারে সেই MCQ কিন্তু আলাদা করে আরেকটি প্লেলিস্ট আছে। তাহলে এই ক্লাসগুলি করে করে এবং সেই MCQগুলো সেটাও আমি সলভ করে দিয়েছি, সেগুলিও তোমরা কি দেখতে পারো ভিডিওগুলি, ঠিক আছে, তোমাদের কাজে লাগবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।